প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ গাইডে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার হাসনা হোসেন আখি, কনসালটেন্ট, গাইনি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন। আমরা প্রেগন্যান্সি বিষয়ে আসলে সবসময় আলোচনা করি, কিন্তু সেই প্রেগন্যান্সির মধ্যে একটা অত্যন্ত জটিল অবস্থা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, এবং আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে শুরুতেই এই একটোপিক প্রেগন্যান্সি বলতে আসলে কি বোঝানো হয়। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি। আসলে প্রেগন্যান্সি তো একটা মায়ের জন্য মানে একটা আকাঙ্ক্ষিত বিষয়, মানে অনেক ইগারলি ওয়েট করে একটা প্রেগন্যান্সির জন্য, বা মেয়ের জীবনের পূর্ণতায় আসে প্রেগন্যান্সির মাধ্যমে। কিন্তু একটোপিক প্রেগন্যান্সিটা হচ্ছে নর্মাল যে ভাবে আমাদের প্রেগন্যান্সিটা হয়, অর্থাৎ এগ এবং হচ্ছে স্পার্ম ফার্টিলাইজ হয়ে নিয়ম হচ্ছে ইউটেরাসে প্রতিস্থাপিত হবে। কিন্তু একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে ফার্টিলাইজড ওভামটা ইউটেরাসে না গিয়ে টিউবে অথবা ইউটেরাসের বাইরে আদার্স জায়গায় থাকতে পারে, যেমন সার্ভিক্স, পেরিটোনিয়াল ক্যাভিটি, এমনকি ওভারিতেও থাকতে পারে। কিন্তু অস্বাভাবিক একটা প্রেগন্যান্সি মানে যেটা হচ্ছে নর্মাল সাইট, যেটা প্রেগন্যান্সির যেটা নর্মাল সাইট অর্থাৎ ইউটেরাস বাদ দিয়ে বাকি যে কোনো জায়গায় ফার্টিলাইজড ওভামটা অর্থাৎ জাইগোটটা প্রতিস্থাপিত হয়। এর ফলে যেটা হয় ওই জায়গাটা আসলে অনেক সময় যেটা হয় ওটা হচ্ছে বাড়তে পারে না, বা বিকাশটা হতে পারে না। যেহেতু এটি তার স্বাভাবিক জায়গা না, বা স্পেস যেমন টিউবে হলে যেটা হয় ওই স্পেসের টিউবটা একদম ছোট ন্যারো একটা টিউব, ওটার মধ্যে তো আসলে অত অ্যাকোমোডেশনই তার হয় না। তখন আস্তে আস্তে যখন স্ট্রেসিং হয় তখন দেখা যায় টিউবটা বাস্ট হয়ে যায়, তখন ভাস্কুলার টিস্যুগুলো হচ্ছে ড্যামেজ হয়, হেমোরেজ হয়, এবং একটা মেসিভ পেরিটোনিয়াল হেমোরেজ হয়, সাথে অ্যাবডোমিনাল পেইন থাকে, এবং রোগী খুব তাড়াতাড়ি শকে চলে যায়, অর্থাৎ রক্তক্ষরণের কারণে শকে চলে যায় বা একদম অজ্ঞান হয়ে যায়। তখন একটা সার্জিক্যাল ইমার্জেন্সি বা গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি হয়ে যায়, এবং রোগীর লাইফ রিস্ক তৈরি হয়ে যায়। মানে সঠিক সময় ইন্টারভেনশন না করলে বা ব্লাড ট্রান্সফিউশন করে সার্জারি করতে না পারলে অনেক সময় দেখা যায় পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যায়। তো যেটি বলছিলেন যে প্রেগন্যান্সি তো একটি মেয়ের জন্য আসলে খুবই কাঙ্ক্ষিত একটি বিষয়, তো এই যে একটোপিক প্রেগন্যান্সি বা অস্বাভাবিক যে প্রেগন্যান্সিটা সেটি হওয়ার পেছনে আসলে কারণগুলো কি কি সাধারণত? খুব যে মানে আমরা যে খুব অথেন্টিক কোনো কারণ বের করতে পেরেছি আসলে তা না, তবে কিছু কিছু কারণকে রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। যেমন যদি তার কোনো টিউবাল সার্জারি থাকে, অর্থাৎ প্রিভিয়াস আগে তার টিউবে কোনো সার্জারি আছে, অথবা প্রিভিয়াস একটোপিক প্রেগন্যান্সি আছে। আরেকটা জিনিস হচ্ছে এসটিডি, প্রিভিয়াস এসটিডি হিস্ট্রি থাকলেও তাদের একটোপিক প্রেগন্যান্সির ঝুঁকি থাকে। আইইউসিডিও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়, স্মোকিংকে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়, পিআইডি থাকলে সেটাকেও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয়। মোটামুটি এগুলোকে আমরা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরি, কিন্তু এটার জন্যই যেটা হবে এরকম আসলে এরকম বলা মুশকিল আর কি। বোঝা যাবে কিভাবে? কারণ আমরা তো জানি যে আসলে একজন মা বা একটি মেয়ে যখন প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় যায় তার কিছু সিমটম থাকে, সে নিজেও বুঝতে পারে, তারপর নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সে করে। তো সেক্ষেত্রে যখন কেউ একটোপিক প্রেগন্যান্সি কারো হয় সেটি কি বোঝার কোনো উপায় রয়েছে কি? 100% আমরা কিন্তু আসলে এই জন্যই প্রথম যখন মা একটা ইউরিন টেস্ট করে রেজাল্ট পজিটিভ পায়, একটোপিক প্রেগন্যান্সি তো কিন্তু রেজাল্ট পজিটিভই আসবে বা বিটা এসএসজি লেভেল হাই থাকবে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সোনোগ্রাফিটা। আমরা কিন্তু প্রেগনেন্ট লেডি আমাদের কাছে যখনই বুকিং ভিজিটে আসে বা ফার্স্ট ভিজিটে আসে, আমরা কিন্তু একটা বুকিং আলট্রাসোনোগ্রাফি এই জন্যই করতে দিই যে তার প্রেগনেন্সির লোকেশনটা কোথায়, ঠিক আছে কিনা, হ্যাঁ, ইউট্রাসে, সার্ভিক্সে, ওভারিতে আর টিউবে, মানে লোকেশনটা ঠিক আছে কিনা, ইউট্রাসটা ঠিকমতো বসেছে কিনা, বাচ্চার হার্ট সাউন্ডটা এসেছে কিনা, এটা দেখার জন্য আমরা বুকিং আলট্রাসোনোগ্রাফি করি। অনেক সময় ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফিতে মিস হয়, টিভিএস হচ্ছে আইডিয়াল। টিভিএসে আমরা খুব ভালো ডায়াগনোসিস করতে পারি, কিন্তু আসলে সব রোগীকে তার আমরা টিভিএস করি না। যখন ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে ইউট্রাস এমটি অথচ ইউরিন টেস্ট পজিটিভ, তখন আমাদের একটা সাসপিশন হয় যে ইউরিন টেস্ট পজিটিভ, ইউট্রাস এমটি, সেক্ষেত্রে হয়তো একটোপিক হতে পারে। সেক্ষেত্রে আমরা ওই পেশেন্টকে আবার টিভিএস করে আমরা
মোটামুটি ডায়াগনোসিস করতে পারি যে হয়তো একটোপিক প্রেগন্যান্সি হয়েছে। এখন যেহেতু আমাদের অ্যাক্সেসিবলটা বেশি, আলট্রাসোনোগ্রাফি অ্যাভেলেবল, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা আনরাপচার্ড ডায়াগনোসিস করতে পারি, অর্থাৎ ফেটে যাওয়ার আগেই আমরা ডায়াগনোসিস করে ইন্টারভেনশন করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু রিস্ক ঝুঁকি অনেকাংশে কমে যাচ্ছে। তো আমাদের অ্যাডভাইস ওইটাই যে একটা যখনই একটা মেয়ে বুঝবে যে সে প্রেগনেন্ট হয়েছে, একটা অন্তত বুকিং আলট্রাসোনোগ্রাফি করে সে অন্তত নিশ্চিত হয়ে নেয় যে তার বাচ্চাটা ইউট্রাসের ভিতরেই আছে বা অস্বাভাবিক কোনো অবস্থায় নেই। আচ্ছা, তো কারো যদি একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে, সেক্ষেত্রে তার পরবর্তী পদক্ষেপ আসলে কি থাকে, বা আপনারা কিভাবে এই রোগীটিকে ম্যানেজ করেন? নিশ্চয়ই ডিপেন্ড করে কোন সময়টাতে এসেছে তার উপরে। এখন আসলে যখন বুকিং আলট্রাসোনোগ্রাফিতে যদি আমরা দেখি যে বাচ্চাটা টিউবে আছে, যে আলট্রাতে নেই, তো আমরা দেখি ওর ফিটাল হার্ট সাউন্ডটা আসছে কিনা। ফিটাল হার্ট সাউন্ড না আসলে আমরা অনেক সময় কিছু মেডিকেল ইন্টারভেনশন দেই, ইনজেকশন মেথোট্রেক্সেট দেওয়া হয়, বাট খুব প্র্যাকটিস যে হয় আসলে বাংলাদেশে তাও না, কারণ ওই ঝুঁকিটা থাকে, রাপচার হওয়ার ঝুঁকিটা থাকে, মানে দিলেও আপনাকে দিতে হবে উইথ মেডিকেল এডমিশন, মানে উইথ অবজারভেশন। আর আনরাপচার্ড অবস্থায় আসলে ল্যাপারোস্কোপিক বেস্ট, যেহেতু পেট কাটা লাগছে না, দুইটা ফুটো করে আমরা টিউবের বাচ্চাটা বের করে নিয়ে আসতে পারছি। আর যদি রাপচার্ড অবস্থায় আসে, অর্থাৎ ফেটে গিয়ে পেটের ভিতরে একদম ম্যাসিভ হেমোরেজ হয়ে রক্তক্ষরণ শক হয়ে আসে, সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি আসলে একটু ডিফিকাল্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা ওপেনটাই বেশি চুজ করি। আর আনরাপচার্ড অবস্থায় আসলে আমরা খুব ইজি প্রসিডিউর ল্যাপারোস্কোপি করে খুব ইজিলি আমরা। একটা মেয়ের জন্য যেটি আপনি বলছিলেন যে কাঙ্ক্ষিত একটা প্রেগন্যান্সি, এবং সে তো প্রথমে হয়তো জানে যে সে গর্ভবতী হয়েছে বা তার একটি শিশু আসছে, সেক্ষেত্রে যখন সেই মেয়েটি জানে যে একটোপিক প্রেগন্যান্সি হয়েছে তাকে কাউন্সেলিং দেওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এটা অনেকেই এই জিনিসটা না বুঝতে জানি না, বোঝেই না যে প্রেগন্যান্সিটা একটা অ্যাবনর্মাল সাইডে হতে পারে, এটা আমাদের অনেকের কাছে অজানা। তো ওইটা একটা বিশাল আমাদের জন্য মানে চ্যালেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যখন রোগী খারাপ অবস্থায় আসে, মানে একদম নেয়ার অ্যাবাউট শকে আসে, তখন আমরা এগুলো কাউন্সেলিং করব না রোগীকে সার্ভাইভ করব, মানে তখন তো প্রতিটা মিনিট আমাদের কাছে খুব ভ্যালুয়েবল। 5 মিনিট দেরি করলে দেখা যায় পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে শকে চলে, মানে নেয়ার। তো ওই সময়টা আসলে আমাদের মানে কাউন্সেলিং করে, মানে এটা আমাদের জন্য একটা, মানে আমার তো গত লাস্ট মনে আছে যে আমি ভোর 5টায় একটা রোগী এরকম ডিল করেছি। আমার হাজব্যান্ডই আমার অ্যানেস্থেসিওলজিস্ট ছিল, সে অ্যানেস্থেসিয়া দিবেই না, মানে আমি বলছি মরে গেলে মরে যাক, মানে আমাকে রোগী সার্ভাইভ করতে হবে। 5 ব্যাগ ব্লাড দেওয়ার পরে, অপারেশন করার পরে মোটামুটি রোগী সার্ভাইভ হয়েছে, মানে এরকমই হাকি আমাদের। এটা খুব মানে ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। তো এই জন্যই আসলে টিভি প্রোগ্রামগুলো নিড, যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা নিড, মানে হেলথ এডুকেশনটা নিড, এবং কিছু পরবর্তীতে বোধহয় আপনাদের মানে আরেকটা কাউন্সেলিং প্রয়োজন হয়, কারণ যেহেতু আপনারা তাৎক্ষণিকভাবে রোগীটিকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা বা সচেষ্ট থাকেন, পরবর্তীতে যখন পরবর্তীতে আমরা বলি যে 6 মাস থেকে 1 বছর তুমি গ্যাপ দিবে, 1 বছরই আসলে আমরা বলি 1 বছর গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে পরে যখন তোমরা বাচ্চা নিবে, অবশ্যই যখনই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে, আগে তোমরা ডক্টরের কাছে আসবে, গাইনোকোলজিস্টের কাছে আসবে, এবং বুকিং আলট্রাসোনোগ্রাফি এটা মাস্ট, কারণ একটা একটোপিক প্রেগন্যান্সি হলে পরবর্তীতে ওটা রিকার হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমরা বলেই দেই যে এবার আর ভুল করা যাবে না। আর সবচেয়ে ভালো হয় যদি সে আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ আসে, অর্থাৎ প্রেগন্যান্সির আগেই যদি 3 মাস আগেই সে ডক্টরের একটা ফলো আপে থেকে তারপর যদি কনসেপ্ট করে, এটা সবচেয়ে বেস্ট। বাট বাংলাদেশে এখনো তো ওভাবে কাউন্সেলিংটা তৈরি হয়নি বা হয়নি। তবে এই যে হবে, আমরা আশাবাদী মানুষ যখন সচেতন হবে, জানবে, তারা অবশ্যই আসবে। প্রেগন্যান্সি প্ল্যান করার আগে যখন আপনাদের কাছ থেকে কাউন্সেলিংটা নেয়, তখন সেক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ আসলে দিয়ে থাকেন? তখন তো আসলে প্রিকনসেপশনাল কাউন্সেলিং এ তো আমাদের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমরা কিছু মেডিকেশন দেই, ভ্যাকসিনেশনের জন্য বলি, মেডিকেল ডিসঅর্ডার থাকলে ওগুলো এক্সক্লুড করি, অনেকে রিকারেন্ট প্রেগন্যান্সি লসের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে সেগুলোর কজগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। একটু প্রেগন্যান্সির মতো মানে একটা থাকলে ওইটাও আমরা, অনেক সময় একটু প্রেগন্যান্সির পর অনেকের কনসেপ্ট করতে দেরি হয়, ওটাও আমরা রুল আউট করি। অনেকে চায়ও না, ভয়ও পায়। হ্যাঁ, অনেকে রুল আউট করি, কারণ একটা টিউব তো হচ্ছে আমাদের অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, একটা টিউব স্যাক্রিফাইস করতে থাকে, তার একটা টিউব, সেখান থেকে ওই টিউবে যদি অনেক সময় প্রবলেম থাকতে পারে, আল্লাহ না করুক, প্রবলেম তো থাকতেই পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রেগন্যান্সিও আমাদের সেকেন্ডারি সাবফার্টিলিটি তৈরি হয়, ডিলেট হয়। তো এই সব জিনিসগুলো আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ আমরা একটু মনিটরিং করি।
যেটি বলছিলেন যে একটোপিক প্রেগন্যান্সি ম্যানেজ করার সময় বেশিরভাগ অনেকেই আসে যারা পেশেন্ট একেবারে অ্যাডভান্স স্টেজে বা খুব খারাপ অবস্থায় চলে আসে, রাপচার্ড হয়ে আসে, সেই ক্ষেত্রে অনেক ম্যাসিভ একটা হেমোরেজ হয়, রক্তক্ষরণ, এবং পরবর্তীতে সেই রোগীটিকে হয়তো প্রথমে আপনারা বাঁচিয়ে তুললেন, কিন্তু তার যে একটা বড় ধরনের অভাব, রক্তের অভাব বলেন কিংবা পুষ্টিহীনতার বিষয়টা, এই বিষয়গুলোকে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে একটা তো আসলে fill up করতে এনিমিক তো বলেন? পেশেন্টও দেখা যায় আমরা হিমোগ্লোবিন করলে 5-7 এরকমই বেশি পাই, হ্যাঁ অনেক সময় 4-5 এরকমও চলে যায়। তো আমাদের তো ব্লাড ট্রান্সফিউশন দিয়ে তো আমরা দেখা যায় অনেক সময় আমরা 1 ব্যাগ রক্ত দিয়েও অপারেশন করি, দেখা যাচ্ছে যে স্পাইনাল দেওয়া যাচ্ছে না, আমি তো অনেক রোগী দেখা যাচ্ছে টিভা দিয়ে কেটামিন দিয়ে অপারেশন করছি। কারণ আমি যদি এখন ওপেন না করি, রক্তের আশায় বসে থাকি, ওই পেটে যে রক্তক্ষরণটা হবে ওটা তো আবার সাপ্লিমেন্ট দিতে আরো 2 ব্যাগ আমার লাগবে। তো আমি, তোমার মনে আছে আমি কেটামিন দিয়ে অনেক রোগী অপারেশন করে জাস্ট ব্লাডের যে সোর্সটা ওটা অফ করে দিলে, ব্লাড দিলে রোগী মানে ইমপ্রুভ করে যায়। আমরা তো হিমোগ্লোবিন চেষ্টা করি 10 করেই ছাড়তে রোগীকে, যে কয় ব্যাগ লাগে আর কি, 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ, অনেক সময় রোগী অ্যারেঞ্জ করতে পারে, অনেক সময় পারে না, আমাদের টার্গেট 10 করে দাও। পরে আমরা আয়রন সাপ্লিমেন্ট 3 মাস দেই, আর এখন তো খুব ইজিলি আয়রন সুক্রোজ ইনজেকশনটা কিনতে পাওয়া যায়, ওটাও অনেক পেশেন্ট আমরা দিয়ে দেই, আর সাথে আয়রন রিচ ডায়েটটা আমরা অ্যাডভাইস করে দিই, এবং একটা 1 বছরের গ্যাপ দিতে বলি যাতে করে সে এই রিকভারিটা করতে পারে আর কি, এই রিকভারিটা করে সে একটা নর্মাল হেলথ স্ট্যাটাসে এসে তারপর আবার প্রেগন্যান্সিতে সে ঢুকে আর কি। অনেকেই মনে করে থাকেন যখন একটোপিক প্রেগন্যান্সি যদি কারো হয় বা সেক্ষেত্রে পরবর্তীতে যখন আবার সে প্রেগন্যান্সি প্ল্যানিং করে, শিশুটি আসলে কোনো সমস্যা হবে কিনা বা প্রতিবন্ধী হবে কিনা, সেই ভয়টা কিন্তু এটা আমাদের রোগীরা জিজ্ঞেস করে, যে আতঙ্কিত হয় যে এই বাচ্চা, বাট আসলে কিন্তু সেরকম হয় না। নর্মাল প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সির পর অনেক, আমি নিজে আবার সিজার করেছি, এরকমও এসেছে যে আগে তো একটোপিক ছিল, পরে আবার নর্মাল প্রেগন্যান্সি হয়েছে, আমরা সিজার করে দিয়েছি, এরকম। নর্মাল ডেলিভারি কি হয় কিনা? নর্মাল ডেলিভারি হবে না যে তা না, তবে ওই যে বললাম যে রোগীদের মধ্যে একটু আতঙ্ক থাকে, তো নর্মাল ডেলিভারি হবে, কারণ একটোপিকের জন্য তো আর আমরা জরায়ুতে কোনো হাত দিচ্ছি না বা কিছু হচ্ছে, নর্মাল ডেলিভারি না হওয়ার কোনো কারণই নেই, হবে। বাট অনেক সময় দেখা যায় পেশেন্ট ফেভারে থাকে না বা সিচুয়েশন ফেভারে থাকে না, হ্যাঁ, তখন আমরা ইলেকটিভ সিজারের যে ইন্ডিকেশন ওটা আমরা সিজার ইন্ডিকেশন হিসেবে রাখি, বাট সে নর্মাল ডেলিভারির জন্য করতে পারবে, ট্রায়াল দিতে পারবে, বাট হসপিটাল ডেলিভারি হতে হবে। আমরা যেটা অ্যাডভাইস করি যে যাই হোক, যেহেতু তোমার একটা দুর্ঘটনা আছে, ইউ শুড অ্যাডমিট হসপিটাল, বাসায় বসে যেন ট্রায়ালটা না দেয়, কোনোভাবে যাতে ট্রায়ালটা না দেয়। আচ্ছা, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আসলে আপনাদের কি ধরনের পরামর্শ থাকে যাতে করে পরবর্তীতে জাতীয় সমস্যা না হয় সেক্ষেত্রে? এখন মানে কাউন্সিলিংটা তো হচ্ছে, একটা হচ্ছে ওর যে নিউট্রিশন আর একটা হিমোগ্লোবিন রিচ আপ করা, ওইটা তো একটা আছেই, যে তার যেন ফুড হ্যাবিটটার দিকে সবাই একটু নজর দেয়, আয়রন রিচ ডায়েটটা যেন সে বেশি করে খায় যাতে সে এই রিকভারিটা কাটায় উঠতে পারে, কারণ সে তাকে তো আরেকটা বাচ্চা নিতে হবে, এটা একটা। আর পরবর্তী বাচ্চার ক্ষেত্রে তাকে মেন্টাল সাপোর্টটা তো খুব জরুরি, কারণ তার মধ্যে তো একটা মৃত্যু আতঙ্ক, মৃত্যু ভয় ঢুকে গেছে। হ্যাঁ, যে মেয়ে রাপচার একটোপিক প্রেগন্যান্সির এক্সপেরিয়েন্স করছে, সে তো নিয়ার অ্যাবাউট মানে মৃত্যু কেমন সে কিন্তু সেটা দেখে ফেলেছে, হ্যাঁ, তো ওইটা তো তার মধ্যে একটা আতঙ্ক থাকবেই। পরবর্তীতে হয়তো তার ডেলিভারি ক্ষেত্রে একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে বা লাগতে পারে, তো ওই মেন্টাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, তাকে একটু রিল্যাক্স লাইফ করতে দেওয়া, এটা খুব জরুরি, যে তাকে মনের সাহসটা দেওয়া, হ্যাঁ, না হলে তো সে আবার আরেকটা তিক্ত অভিজ্ঞতা বা একটা মানে ট্রমার মধ্যে দিয়ে সে কিন্তু যাবে, বা আসলে একটা ট্রমার মধ্যেই তো সে থাকে। আরেকটা প্রশ্ন বা আরেকটা জিজ্ঞাসা কিন্তু অনেকের মধ্যেই থাকে যাদের একটোপিক প্রেগন্যান্সির হিস্ট্রি আছে, যে মানে জন্মবিরতিকরণ যে প্রসেসগুলো সেগুলো কি সে নিতে পারবে কিনা, সেটিও কিন্তু অনেকে ভাবে। না, নিতে পারবে 100%। এখানে শুধু আমরা আইওসিটি যেহেতু কপারটিটা যেহেতু আমরা এক্সপেক্টেড হিসেবে হয়, সেজন্য কপারটি বাদ দিয়ে বাকি তো আমরা নিতেই বলি। কন্ডম তো বেস্ট, নিতে পারবে, খাবার বড়ি সে খেতে পারবে, হ্যাঁ, হয়তো ইনজেক্টেবল আমরা একটু অ্যাডভাইস কম করি, কারণ ওটাতে আবার ফার্টিলিটি ডিলেড হয়। তো আমরা নর্মাল যে ওসাপি আমরা 4th জেনারেশন, 3rd জেনারেশন, 2nd জেনারেশন সেগুলো নিতে পারবে, কন্ডম ইউজ করতে পারবে। আর যদি এসটিডি থাকে কোনো পেশেন্টের, ওটা কিন্তু আমরা আবার একটু ট্রিটমেন্ট দিয়ে দিই, কারণ এসটিডির জন্য কিন্তু আবার রিকারেন্ট একটোপিক প্রেগন্যান্সি হয়, তো ওইটা আমরা একটু কন্ট্যাক্ট ট্রেসিং হাজব্যান্ড এন্ড ওয়াইফ করে ওটার একটা ট্রিটমেন্ট আমরা আফটার যখন আমাদের ল্যাপারটমির পরে আমাদের কাছে যখন আসবে আমরা কিন্তু একটু দিয়ে দিই ট্রিটমেন্ট। একেবারে শেষ দিকে চলে এসেছি, সার্বিকভাবে কোনো পরামর্শ রয়েছে কিনা? আমার একটাই টেক হোম মেসেজ, যে হচ্ছে প্রেগন্যান্সিটাকে মানে উপভোগ করতে হলে আপনাকে হচ্ছে ডক্টর অ্যাডভাইসটা নিতে হবে, আপনাকে ডক্টরের কাছে আসতে হবে। প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন হতেই পারে, হ্যাঁ, কিন্তু কমপ্লিকেশনগুলো আইডেন্টিফিকেশন এবং এটার ম্যানেজমেন্টটা হচ্ছে
জরুরি। এটার দিকে যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমাদের মাতৃমৃত্যু হারটাও যেভাবে কমাতে পারবো, আর আমরা একটা খুব সুন্দর বেবি কাপলকে আমরা মানে উপহার দিতে পারবো। এটাই। অসংখ্য ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে। ডিবিএল এবং চ্যানেল 24 এর সবাইকেও অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল ডিবিএল ফার্মাসিউটিক্যাল আজকের হেলথ গাইডে। আমরা শুনছিলাম একটোপিক প্রেগন্যান্সি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।